একটা বই তো ছাপার অক্ষরে লেখা নয় শুধু, সেই বইয়ের সঙ্গে জুড়ে থাকে আমাদের জীবনেরও কিছু অংশ। রবীন্দ্রনাথের কথা শোনাবো বলে এই রকম কিছু পুরনো বইয়ের সঙ্গে দেখা হচ্ছে আবার। সেরকম একটি বই প্রতিমা দেবীর লেখা নির্বাণ। বইটির প্রথম পাতাটা খুলে আসছিল বলে এক কাকু যত্ন করে তার মলাট দিয়ে দিয়েছিলেন। প্রথম পাতাটা হলো এইটা, প্রতিমা ঠাকুরের লেখা নির্বাণ। বইটা 2011 সালের বইমেলায় আমাদের মেয়ে তার বাপি মাকে উপহার দিয়েছিল। সেই লেখাটাও এই বইয়ের হলুদ পাতায় রয়ে গেছে। মাত্র 55 পাতার একটা চটি বই, কিন্তু একটানা বেশিক্ষণ এই বই পড়া যায় না। যে মানুষ বারবার মৃত্যুর কথা লিখেছেন তার লেখায়, কিন্তু জীবনকেই ভালোবেসেছেন সব থেকে বেশি, তার শেষ জীবনের কথা, একেবারে শেষ সময়ের কথা বলা যায়, সেটা লিখে রেখেছেন তার পুত্রবধূ প্রতিমা দেবী, তার মামনি। এই বইতে আসলে যেন ছবির মতো এঁকে রেখেছেন। সেই বই থেকেই আজ পড়ে শোনাবো। প্রতিদিন সকালে বাবা মশাইকে দক্ষিণের বারান্দায় বসিয়ে দেওয়া হতো। তখন কিছু না কিছু লিখতেন। এই সময় তার মন চাইতো সৃষ্টি করতে। ভোরের বেলা নাতনি নন্দিতা এসে মুখ হাত ধুইয়ে, চুল আঁচড়ে, চশমা পরিয়ে বাইরের চৌকিতে না বসিয়ে দিলে তার মনের তৃপ্তি হতো না। নাতনি দাদামশাইয়ের এই মিলনটি বড় মিষ্টি লাগত। তিনি কোনোদিন সেই সময়ে সকৌতুকে এই ছড়াটি নন্দিতার উদ্দেশ্যে বলেছিলেন, ওরে মোর দোস্ত, আজকে সকালবেলা মেজাজটা খোশ তো, একটু সময় নিয়ে কাছে তুই বস তো, কেন তুই চলে যাস, করি নাই দোষ তো। তাকে কফি খাইয়ে নন্দিতা বাড়ি যেত। আসতেন রানীচন্দ, তাঁর লেখা শুরু হতো। এই সময় রানীকে তিনি বলে যেতেন, রানী লিখে নিতেন। সুস্থ অবস্থায় যিনি সহজে নিজের লেখা বিশেষ লোক ছাড়া সকলকে কপি করতে দিতে চাইতেন না, সেহেন লেখকের মুহুরি হওয়া রানীর কম সৌভাগ্যের কথা নয়। সকালে যা কিছু মুখে মুখে রচনা করতেন, সুধাকান্ত বা রানী যিনি কাছে থাকতেন তিনিই টুকে নিতেন। এই সময় গল্প স্বল্প লিখতে শুরু করেন। সুধীরবাবু তার বহু পুরাতন ভক্ত সেবক, কপি করে তা দেখিয়ে নিয়ে রচনার খাতাপত্র তিনি দপ্তরে রাখতেন। প্রুফের কাগজ নিয়ে সকালে রোজই মাথা নিচু করে এসে দাঁড়াতেন। মাঝে মাঝে প্রুফ দেখবার সময় ধমক খেতেন, কিন্তু তার সলজ্জ দৃষ্টি কখনো মাটি থেকে মুখের দিকে উঠতে দেখিনি। এক একদিন বাবামশাই অধৈর্য হয়ে বলতেন, বাঙালের জেদের শেষ নেই। বাঙাল যখন আসে মোর গৃহদ্বারে, নূতন লেখার দাবি নিয়ে বারে বারে। দেশ ও প্রবাসী পত্রিকায় প্রকাশিত এই কবিতাটি এরই উদ্দেশ্যে লেখা। আরেকটিতেও তিনি লিখেছিলেন, নাকের ডগা ঘষিয়া হাসে, দেয় না স্পষ্ট জবাব বাঙাল, কাজ করে সে 16 আনার খাতা এবং ছাপাখানার, মাঝখানে সে বাঁধে জাঙাল। গল্প স্বল্পের গল্পগুলি সাহিত্যের এক অভাবনীয় সৃষ্টি। এর মধ্যে তার অসুস্থ শরীরের অবসাদপূর্ণ মনের চিহ্ন কিছু মাত্র নেই। যে চরিত্রগুলি তিনি ছেলেবেলায় দেখেছেন, মানুষ হয়েছেন যাঁদের সঙ্গরস নিয়ে, গল্পের নায়ক নায়িকাগুলি তাঁদেরই ছায়া। কবির মানস নিকেতন থেকে বেরিয়ে এসেছে, তাই তারা এত জীবন্ত। মানুষগুলি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছে অনেক দিন, কিন্তু কবির মনোলোকে তারা অমর। নভেম্বর মাস থেকে মে মাস পর্যন্ত তিনি রুগ্ন ছিলেন। পূর্বের শক্তি তখনও ফিরে পাননি, কিন্তু তবু মনে হতো ধীরে ধীরে ভালো হবেন। মাঝে মাঝে ব্যামো কম বেশি হতো, জ্বরও বাড়তো কমতো,
তবুও মোটের উপর শীতকাল ভালোই কাটল। যদিও 99 ডিগ্রি জ্বর রোজই প্রায় আসত, তাহলেও সেটা তাকে বলা হতো না, পাছে তিনি দমে যান। কেননা এই সময় তার মনে একটু আশার আভাস দেখা দিয়েছিল। ডাক্তাররা তাকে সাধারণত বলতেন সকালে 97 আর বিকেলে 98 ডিগ্রি। তার কাছে এই ছিল ম্যাক্সিমাম টেম্পারেচার। রোগের গ্লানি শরীরে খুবই থাকত, কিন্তু তবু কেউ দেখা করতে এলে সৌজন্য এবং হাস্যালাপের ব্যাঘাত হতো না। তার অনুচরদের সঙ্গে হাস্যকৌতুক করে গৃহকে উজ্জ্বল করে রাখতেন। রুগীর ঘর বলে একটুও মনে হতো না। তিনি এই সময় সেবাগৃহের জন্য বিশেষ একটি ভাষাও তৈরি করেছিলেন। সে কথাগুলির মানে তার অনুচরবর্গ সকলে বুঝে নিয়েছিলেন। তার জীবনের অন্যতম বিশেষত্ব কৌতুকপ্রিয়তা তিনি শেষ পর্যন্ত রক্ষা করে এসেছিলেন। জীবনের অন্ধকার দিনেও প্রাণ খুলে হাসতে পারতেন। এই 9 মাসে ধীরে ধীরে চেহারা বদলে গিয়েছিল। তিনি শীর্ণ হয়েছিলেন, কিন্তু তাতে তাকে ব্যাধিগ্রস্ত দেখাতো না। তার চোখের উজ্জ্বলতা একটি করুণায় পূর্ণ হয়েছিল। তাকে ইদানিং মনে হতো তপক্লিষ্ট ঋষি আধ্যাত্মিক জ্যোতির মধ্যে দিয়ে চলেছেন মহাপ্রস্থানের পথে। মুখে ঠিকরে পড়ত একটি প্রীতি ও শান্তির ধারা। বড় চুল আর রাখতে চাইতেন না বলে রূপলি কেশগুচ্ছ কেটে দিতে হয়েছিল। চুল ছাঁটাতে প্রশস্ত কপালের গঠন সুস্পষ্ট হয়ে উঠেছিল। নাসার উপর দিয়ে অর্ধাস্যের রেখায় দার্শনিকের ছবি ফুটিয়ে তুলত। রোগশয্যায় কবির চেয়ে তাকে আজকাল একজন সাধক দার্শনিক বলেই মনে হতো। তার তীক্ষ্ণ বোধশক্তি তখন ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। কানে খুবই কম শুনতে পেতেন, চেঁচিয়ে কথা বলতে হতো। দৃষ্টিশক্তি ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছিল। অতি ধীরে একটি একটি করে অক্ষর লিখতেন। তিনি একটু আনন্দ পাবেন বলে অনেক সময় শান্তিরা গান শোনাতে আসতেন, কিন্তু সকল সুর আর তাঁর কানে পৌঁছত না। তাই তিনি গান শেষ হলে গভীর নৈরাশ্যের সুরে বলতেন, আমার কানে সব নোট স্পর্শ করে না। যে সুর মদের মতো একদিন দেখেছি তার মাথায় উত্তেজনা আনত, আজ তার থেকেও তিনি বঞ্চিত। যে কলম ছিল তার সৃষ্টিকাজের অব্যর্থ যন্ত্র, তাতেও আজ তার দাবি নেই, অন্যের সাহায্য নিতে হয়। একদিন তিনি লিখেছিলেন, হার মানালে গো ভাঙিলে অভিমান। ভগবান কি তাকে এমনি করেই হার মানিয়ে তবে কোলে নেবেন? কি নিষ্ঠুর সেই দেবতা যার এই বিধান। এদিকে শীতের জের কমে এসেছে। চারিদিকে ঝরা পাতার খসখস আওয়াজ যেন বসন্তের পদক্ষেপের মতো শোনায়। শিমুল ও পলাশের মধ্যে উঁকি মারছে ফাগুনের আগুন। দোল উৎসবের আয়োজন শুরু হয়েছে। বাবামশাই ফাল্গুন পড়তেই খোঁজ নিচ্ছেন ব্যবস্থা সব ঠিক হয়েছে কিনা। কিছুরই ত্রুটি হলে চলবে না। যেমন নাচ গান অভিনয় উৎসব হয়ে থাকে তেমনি হবে। আমাদের বললেন, তোমরা কিছু করো, নটির পূজার রিহার্সাল আরম্ভ করে দাও। কিছু করা চাই, নইলে শান্তিনিকেতনের জীবন ঝিমিয়ে পড়বে যে। নিজেই শৈলজাবাবু ও শান্তিকে ডেকে গান বেছে দিলেন। নটির পূজা তার আদেশে রিহার্সাল দিয়ে তৈরি করা হলে সর্বসমক্ষে উৎসবের দিনে অভিনীত হবার আগে তার সামনে নিরালায় একদিন অভিনয় হলো। তিনি দেখে খুব সন্তুষ্ট হয়েছিলেন। সকালে আমবাগানে দোলের দিনে হলো নৃত্যগীত ও কবিতা পাঠ। তার কাছে সমস্ত খবরই পৌঁছত। তিনি আগ্রহ করে শুনতেন সব। এবারকার বসন্তের কবিতার মধ্যে একটি বিদায়ের করুণ সুর বাজতে লাগল। কতবার ফাল্গুন এসেছে মিলনের বাণী বহন করে তার জীবনে। এবারের মিলন পাত্রের তলায় রইল বিচ্ছেদের বুদবুদ। পথের হাওয়ার ইঙ্গিতে প্রাণ তার গাইল, এ বৎসরে বৃথা হল পলাশ বনের নিমন্ত্রণ। মনে করি গান গাই বসন্ত বাহারে, আসন্ন বিরহ স্বপ্ন ঘনাইয়া নেমে আসে মনে। 1347 সনের ফাল্গুন মাস
চলে গেল। দেখতে দেখতে এসে পড়ল পয়লা বৈশাখ। শুরু হলো 1348 সন, ইতিহাসের একটি স্মরণীয় বৎসর। পৃথিবীর মাটিতে রবীন্দ্রনাথের জীবনের শেষ বছর।